হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করবো যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা গত ভিডিও থেকে আমরা বৃদ্ধি বিকাশ শুরু করেছি। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বৃদ্ধি কাকে বলে, তার বৈশিষ্ট্য এবং তার সঙ্গে তার নীতিগুলো, বৃদ্ধির গুরুত্বপূর্ণ নীতিগুলো। সেখানে আমরা বিষয়গুলোকে আলোচনা করেছি বা বিষয়গুলোর উপরে আলোকপাত করেছি। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো কি, তাহলে পূর্বের ভিডিওতে হয়েছে কি বৃদ্ধি, ঠিক আছে। তো আজকের ভিডিওতে হবে কি বিকাশ। ফার্স্ট তাহলে আমরা আজকের ভিডিওতে কি জানবো, বিকাশ বা ডেভেলপমেন্ট, DEVLOPMENT, ঠিক আছে, ডেভেলপমেন্ট বা বিকাশ। তাহলে এই বিকাশ বা ডেভেলপমেন্ট হচ্ছে কি? আমরা বৃদ্ধিতে কি জেনেছিলাম, যে বৃদ্ধিতে জেনেছিলাম যে শিশুর যখন হাত পা, তার মাথা, তার হাতের আঙ্গুল, তার দৈহিক বা বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ, তার হার্ট বা হৃৎপিণ্ড, তার কিডনি, তার হচ্ছে ফুসফুস, এগুলো কি হয়, ছোট ছিল, তারপরে ধীরে ধীরে কি হচ্ছে, সেগুলো বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। তাহলে সেই বড় হওয়াটাকেই বলা হচ্ছিল কি বৃদ্ধি। এবারে বিকাশটা কি, তাহলে ওগুলো বৃদ্ধি হচ্ছে বড় হচ্ছে, আমার হাত ছোট যখন ছিল শিশু, তাহলে তার হাতটা কি ছোট ছিল, ধীরে ধীরে সেই হাতের কি যে দৈর্ঘ্য, সেটা কি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে কি হাতের যে কার্যকারিতা বা হাতের যে কর্মদক্ষতা, সেটা প্রকাশ পাচ্ছে। শিশুর যখন হাত একেবারে ছোট ছিল, সে হাত দিয়ে কোনো কাজ করতে পারতো না। ধীরে ধীরে সে কি করছে, যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, তার হাতগুলো বড় হচ্ছে, তার পেশিগুলো বড় হচ্ছে, তখন সে সেই পেশি বা সেই হাতের সাহায্যে সে কোনো কিছু কাজ করতে পারছে। তাহলে দেখো, বৃদ্ধি বলতে আমরা বোঝাচ্ছি যে তার দৈহিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বড় হওয়া বা বেড়ে যাওয়া। আর বিকাশ কি, তাহলে দৈহিক তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কার্যকারিতা যখন প্রকাশ পাবে, সেগুলোর দ্বারা যখন সে কোনো কর্ম করতে পারবে, যখন সে কাজ করতে পারবে, তখন তাকে বলা হবে বিকাশ। তাহলে দেখো, বৃদ্ধির ফলেই কিন্তু অ্যাকচুয়ালি বিকাশ ঘটে। তাহলে বিকাশ হচ্ছে কি না, বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে, আকার, ওজন, আয়তন, উচ্চতা, এগুলো বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যখন সেগুলোর কর্মদক্ষতা প্রকাশ পায়, তখন তাকে বলা হবে কি বিকাশ। আচ্ছা, তাহলে বিকাশ সম্পর্কে তাহলে প্রথম আমরা জানবো কি কাকে বলে। তাহলে এইটা আমরা লিখতে পারি যে কাকে বলেতে, যদি পরীক্ষায় থাকে তো আমরা এই প্রসঙ্গটা যেটা বললাম এটা আমরা লিখতে পারি, কিন্তু তার সঙ্গে সঙ্গে দু একজনের সংজ্ঞা আমাদের দিতে পড়ে, ঠিক আছে। যেমন প্রথমে আমরা দেখব কি বেয়ার। বেয়ার কি বলেছেন, বেয়ার বলছেন যে বিকাশ হলো শিশুর শিখন অভিজ্ঞতা সংগ্রহ, শিখন লার্নিং, যেটা শিখন। বেয়ার বলছেন যে শিশুর শিখন অভিজ্ঞতা সংগ্রহ করা, যেগুলো সে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জন করে। তাহলে তিনি কি বললেন, যে বিকাশ হলো শিশুর শিখন অভিজ্ঞতা সংগ্রহ করা, যেগুলি সে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে অর্জন করে। তাহলে তিনি বলতে চাইলেন কি না, শিশু যে হাত দিয়ে কোনো কিছু হাতের আঙুলগুলোর সাহায্যে সে যখন কোনো কিছু ধরবে, তখন কি হয় যে সে আগে ধরার চেষ্টা করছে কিন্তু পারছে না, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু সে ধরতে পারবে। তাহলে দেখো, পূর্বের অভিজ্ঞতাগুলো, পূর্বে সে ধরার চেষ্টা করছে, পারছে না, কিভাবে ধরলে ধরা যাবে, সেই যে ব্যাপারগুলো তার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে। তাহলে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে। তাহলে পূর্বের অভিজ্ঞতাকে যখন কাজে লাগানো হয়, তার ফলে আমরা যে আমাদের মধ্যে যে আচরণের পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে শিখন। তাহলে দেখো, তাহলে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে পেন হোক, বল হোক, যাই হোক, সে যখন সেটা ধরার চেষ্টা করছে, তখন সেগুলো কি পূর্ব অভিজ্ঞতায় কাজে লাগিয়ে সে প্রচেষ্টা করছে। যখন সে ধরে ফেললো, তখন তাহলে বোঝা গেল যে তার বিকাশ হয়েছে। তাহলে ওটাই হচ্ছে বিকাশ, পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যক্তির মধ্যে যে আচরণের পরিবর্তন, সেটাকে আমরা বলছি কি শিখন। ওই শিখন অভিজ্ঞতাকে যখন কাজে লাগানো হচ্ছে, শিক্ষার্থী বা শিশুর মধ্যে বিকাশ ঘটছে,
ঠিক আছে, তো এটা বলছেন কি বেয়ার। তাহলে এরপর আমরা দেখবো কি রেমন্ড। রেমন্ড কি বলছেন বিকাশ সম্পর্কে? রেমন্ড বলছেন যে বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া যার কোনো বিরতি নেই। বিকাশ হচ্ছে একটা কি ধারাবাহিক প্রক্রিয়া যার কোনো বিরতি নেই। তাহলে এই প্রথমে এটা একটু বলি যে বিরতি নেই বলতে, তাহলে দেখো যখন একটা শিশু বড় হচ্ছে, তার কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি একটা শিশু যখন শৈশব, একটা শিশু যখন ছোট অবস্থায় থাকে, সেই ছোট অবস্থায় থাকার যে কাল সেটাকে বলা হয় শৈশব। ধীরে ধীরে সে কি বাল্যকালে পৌঁছয়, তারপরে ধীরে ধীরে কৈশোরকালে পৌঁছে, তারপরে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক কালে পৌঁছয়, তারপরে বার্ধক্য পর্যায়ে পৌঁছে। তো এগুলো আমরা জানবো, এগুলো হচ্ছে বিকাশের স্তর। তাহলে এখানে রেমন্ড বলতে চাইছেন যে শিশুর যে বিকাশের যে পর্যায়গুলো সেগুলো কখনো মানে কখনো কি বলা যায় থেমে থাকে না। মানে শিশুর শৈশব, মনে করো শৈশবটা মোটামুটি ভাবে 5 বছর কি 6 বছর পর্যন্ত থাকে, তাহলে কোনো সময় দেখা যায় না যে শৈশবটাই তার একেবারে 12 বছর পর্যন্ত আছে কি 20 বছর পর্যন্ত আছে, এরকম দেখা যায় না। শৈশব মানে ওই সময়কালটাকেই বলা হবে শৈশব স্তর। তাহলে এই কারণে রেমন্ড বলছেন যে বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া যার মধ্যে কোনো বিরতি নেই। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে শিশুর মধ্যে বা শিশুর জীবনে যে সমস্ত দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলো আসে, দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলো দেখা যায়, সেই বৈশিষ্ট্যগুলো একত্রিত হয়ে মানে পরিপূর্ণতা লাভ করে অন্য বৈশিষ্ট্যতে রূপান্তরিত হয়। তিনি এটা বলছেন যে শিশু যখন বড় হচ্ছে তার মধ্যে যে দৈহিক বা মানসিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা দিচ্ছে, তো সেগুলো যখন পরিপূর্ণতা লাভ করছে তখন সেটা আর একটা বৈশিষ্ট্যতে রূপান্তরিত হচ্ছে। মনে করো শিশুটি শুনতে পাচ্ছে বা সে শোনা কথাগুলো কি মনে রাখতে পারছে এবং শিশুটি ধীরে ধীরে লিখতে পারছে। তাহলে যে লেখা কাজটা কি তার দৈহিক একটা ব্যাপার, আর এই মনে রাখার ব্যাপারটা কি একটা মানসিক ব্যাপার। তাহলে দৈহিক এবং মানসিক দিকের মিশ্রণে বলে, মানে যখন সে ভালোভাবে মনে রাখতে পারবে বা যখন ভালোভাবে লিখতে পারবে, সে কি করবে তখন একটা তার মানে সে যে অনেক ধরো কোনো একটা বিষয়, ধরো অনেক বড় কোনো মুখস্থ বিদ্যা, তখন সে সেটা কি করবে ভালোভাবে মুখস্থ করতে পারবে এবং সেটাকে সে সঠিকভাবে লিখতে পারবে। তাহলে দেখো এখানে মনে রাখাটাও কাজ করছে, আবার লেখার যে ব্যাপারটা সেটাও কিন্তু কাজ করছে। তাহলে এ দুটো যখন পরিপূর্ণতা লাভ করছে তখন কিন্তু আমরা তাকে বলছি সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা বুদ্ধিমান ছেলে বা বুদ্ধিমান ছাত্র। তাহলে সে একটা বুদ্ধিমান ছাত্র, তাহলে এটা কি কারো না কারোর বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যটা পেলো কোথা থেকে? সে তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো এখানে কাজে লাগছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলো বলতে তার মনে রাখার যে ক্ষমতা, তার যে লেখার ক্ষমতা, এগুলো মানে দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্য। তাহলে রেমন্ড বলছেন যে বিকাশ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মধ্যে কোনো বিরতি নেই। শিশুর জীবনে যে দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো পরিপূর্ণতা লাভ করে অন্য বৈশিষ্ট্যতে রূপান্তরিত হয়। তো এটা বলছেন কি রেমন্ড। বেয়ার জানলাম এবং রেমন্ড জানলাম। তো এরপর আমরা দেখো কি পিঁয়াজে কি বলেছেন। পিঁয়াজে বলছেন যে শিশুর বিকাশ 4টি প্রক্রিয়ার সমষ্টি। পিঁয়াজে বলছেন যে শিশুর বিকাশ হলো 4টি প্রক্রিয়ার সমষ্টি। সেই 4টি প্রক্রিয়া কি কি? 1 নম্বর হচ্ছে কি পরিণমন। 2 হচ্ছে কি অভিজ্ঞতা। 3 হচ্ছে কি সঞ্চালন বা অভিজ্ঞতার সঞ্চালন। আর 4 হলো কি ভারসাম্যকরণ। তাহলে পেঁয়াজে বলছেন যে বিকাশ হলো 4টি প্রক্রিয়ার সম্মিলিত রূপ। সেই 4টি প্রক্রিয়া হলো পরিণমন, অভিজ্ঞতার সঞ্চালন এবং ভারসাম্যকরণ। তাহলে পেঁয়াজে এমনটাই বললেন। তাহলে দেখো আমরা জানলাম যে বেয়ার কি বললেন, রেমন্ড কি বললেন, তার সঙ্গে পেঁয়াজে কি বললেন। তাহলে এগুলো হচ্ছে কি কারো না কারোর সংজ্ঞা। তো এগুলো আমাদের দিতে হবে বিকাশ কাকে বলে বললে। তাহলে প্রথম আমরা মোটামুটি একটা সংজ্ঞা লিখবো নিজেদের মতো করে, যেটা আমি প্রথমেই বলেছি। তারপরে আমরা এই 3 জনের সংজ্ঞা, 3 জনের মধ্যে একজন লিখতে পারি অথবা 2 জন লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা
এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি বিকাশের কিছু বৈশিষ্ট্য জানবো। বিকাশকে যদি আমরা আরো ভালোভাবে জানতে চাই, বিকাশকে যদি আমরা আরো ডিটেলসে জানতে চাই, তাহলে তার কিছু বৈশিষ্ট্য জানতে হবে। মনে করো তোমার তোমার কেউ নামটা জানলো বা তোমার বাড়িটা কোথায় জানলো, আর কিছু জানলো না, তাহলে সে তোমার সম্পর্কে কিছু বিশেষ কিছু জানতে পারলো না। কিন্তু সে যখন তোমার পড়াশোনার বিষয়, তোমার বাড়ির অবস্থা বা আরো অন্যান্য বিষয়গুলো যখন সে জানবে, তাহলে কি হয়, সে তোমার ব্যাপারে আরো অনেক বেশি কিছু জানবে। তাহলে কারোর না কারোর ব্যাপারে বেশি কিছু জানতে হলে তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে জানতে হবে। তাহলে এবার আমরা জানবো কি বৈশিষ্ট্য, বিকাশের বৈশিষ্ট্য। বিকাশের সংজ্ঞাতেই আমরা দেখেছি বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। প্রথম বৈশিষ্ট্য কি হতে পারে, দেখো আমরা বিকাশের প্রথমেই বলেছিলাম যে বিকাশের একটা কি ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশকে ধারাবাহিক প্রক্রিয়া বলা হচ্ছে কেন? কারণ বিকাশ হচ্ছে ধারাবাহিকভাবে অগ্রগতি হয়, ক্রমান্বয়ে এগিয়ে চলে, ঠিক আছে। বিকাশ ক্রমান্বয়ে এগিয়ে চলে। যেমন দেখো, প্রথমে শিশু যখন ছোট ছিল সেই কালটাকে বলা হয় শৈশবকাল, বলা হচ্ছিল কি শৈশবকাল। সে যখন আরো বড় হলো, মানে 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে বাল্যকাল। 12 থেকে 18 বা 20 বছর বয়স পর্যন্ত সেটা হচ্ছে তার কৈশোরকাল। তাহলে দেখো শিশু ধীরে ধীরে কি শৈশব থেকে বাল্য, বাল্য থেকে কৈশোর, কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক থেকে বার্ধক্য, মানে ধীরে ধীরে কি ক্রমান্বয়ে এগিয়ে চলছে বিকাশ। আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে বিকাশের স্তর, ঠিক আছে। তো এগুলো আমরা জানবো, তো পরে জানবো। যাই হোক, বিকাশটা বোঝাতে গেলে এগুলো বলতে হবে। তো এই কারণে বললাম যে বিকাশ হচ্ছে, এই জন্য বলা হচ্ছে বিকাশ হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে বিকাশ থেমে থাকে না, বিকাশ হচ্ছে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগিয়ে চলে, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আচ্ছা, তাহলে ধারাবাহিকভাবে এগিয়ে চলছে ক্রমান্বয়ে একটার পর একটা। বিকাশ কিন্তু কোনো জায়গায় থেমে থাকছে না, বিরতি নিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবারে কি অবিচ্ছন্ন। অবিচ্ছন্ন প্রক্রিয়া বলা হচ্ছে বিকাশকে। বিকাশকে অবিচ্ছন্ন কেন বলা হচ্ছে? বিকাশ একটি অবিচ্ছন্ন প্রক্রিয়া, কারণ বিকাশ মাতৃগর্ভে থাকাকালীন শিশুর বিকাশ শুরু হয় এবং সেই বিকাশ সমাপ্ত হয় কোথায়? একেবারে মৃত্যু পর্যন্ত। তো এখানে একটা প্রশ্ন আছে যে যখন ব্যক্তির বয়স অনেক হয়েছে তখন সে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যায়, তার যে শরীরের যে কন্ডিশন সেটা কি হয়, ধীরে ধীরে ভেঙে যায়, ভেঙে ভেঙে আসতে থাকে। তাহলে সেগুলোও কি বিকাশ নয়? সেগুলোও কিন্তু এক প্রকারের বিকাশ, সেগুলোও হচ্ছে কি বিকাশ। কারণ দেখো, যখন সে প্রাপ্তবয়স্ক স্তরে পৌঁছে যাচ্ছে, তারপরে ধীরে ধীরে তার শরীরের কন্ডিশন, সে ভালো হোক খারাপ হোক, যে অবস্থাতেই যাক না কেন, সেটা কি ধীরে ধীরে এগিয়ে চলছে, পিছিয়ে আসছে না কিন্তু কোনো সময়। তাহলে এ কারণেই বলা হচ্ছে যে ওটাও কিন্তু এক প্রকারের বিকাশ। ওটাও কিন্তু যে বিকাশ হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, মানে ওই যখন যে কাল থেকে তার দৈহিক যে পরিবর্তন শুরু হচ্ছে, বা সে যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, তার চামড়াগুলো যখন কুঁচকে যাচ্ছে বা চুল পেকে যাচ্ছে, তাহলে এগুলোও কিন্তু বিকাশ। এগুলো কিন্তু বলা যাবে না যে এখানে বিকাশ থেমে গেছে, ওগুলোও কিন্তু বিকাশ। তাহলে বিকাশকে অবিচ্ছিন্ন কেন বলা হবে না? বিকাশ হচ্ছে একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া এই কারণে যে কি না, বিকাশ জন্ম থেকে শুরু, জন্ম নয়, মাতৃগর্ভ থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত এগিয়ে চলতে থাকে। এই কারণে বলা হয় বিকাশ একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। পরিবর্তনশীল প্রক্রিয়া। পরিবর্তনশীল প্রক্রিয়া বলা হয় বিকাশকে। বিকাশ হচ্ছে একটি পরিবর্তনশীল প্রক্রিয়া, কারণ বিকাশ পরিবর্তিত হয় সব সময়ের জন্য। বিকাশ হচ্ছে কি পরিবর্তিত হচ্ছে। শিশু প্রথমে কি হয়, প্রথমে সে তার হাত পা গুলোকে নাড়তে পারে, বা তুমি মনে করো যে শিশু প্রথম কোনো বল, একেবারে ছোট শিশু, সে প্রথমে একটা বল জাস্ট ধরতে পারলো, ধরতে পারার পর তাহলে সে ধরার ক্ষমতাটুকু প্রথম অর্জন করলো, তারপরে ধীরে ধীরে সে সেটাকে ছুঁড়তে পারছে, মানে ধীরে ধীরে ছুঁড়তে পারার যে ক্ষমতা সেটা অর্জন করছে। তাহলে ধরা থেকে ছোঁড়া, ঠিক আছে। তাহলে এই যে একটা পরিবর্তন, বিকাশটা আটকে থাকে না, বিকাশ হচ্ছে সর্বদা পরিবর্তিত হয়, এই কারণে বলা হচ্ছে। তাহলে বিকাশ একটি পরিবর্তনশীল প্রক্রিয়া, কারণ বিকাশ প্রতিনিয়ত একটা রূপ থেকে আর একটা রূপে পরিবর্তিত হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিকাশ অবিচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশ পরিবর্তনশীল প্রক্রিয়া। আচ্ছা, ব্যক্তি বৈষম্য।
ব্যক্তি বৈষম্যটা কি? ব্যক্তি বৈষম্য বলতে সবার বিকাশ কিন্তু সমান গতিতে হয় না। কোনো কোনো ছেলে দেখবে খুব তাড়াতাড়ি সাইকেলিং শিখে যায়, মানে সাইকেল চড়া যেটা, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা, অনেক শিশু আছে যারা খুব তাড়াতাড়ি সাইকেল চড়া শিখে যায়, আবার কেউ কেউ অনেকটা দেরি পর্যন্ত হয়, অনেকটা দেরি লাগে। তাহলে দেখো এখানটায় দেখা যাচ্ছে কি একজনের বিকাশটা খুব তাড়াতাড়ি হলো, আরেকজনের দেরিতে হলো। তাহলে এই কারণে বলা হচ্ছে যে ব্যক্তি বিশেষে, মানে প্রত্যেক শিশুর মধ্যে একই ধরনের বিকাশ একই সময় লক্ষ্য করা যায় না, ব্যক্তি বিশেষে পার্থক্য লক্ষ্য করা যায়। সমস্ত শিশুদের মধ্যে সব ধরনের বিকাশগুলোকে একই সঙ্গে বা একই সময়ে দেখা যায় না, তাদের মধ্যে কখনো কখনো পার্থক্য লক্ষ্য করা যায়, অবশ্যই পার্থক্য লক্ষ্য করা যায়। ধরো মনে করো কেউ ভালো লেখে, সবাই তো ভালো লিখতে পারে না, কোনো কোনো শিশু আছে যে প্রথম থেকেই খুব ভালো লেখে, আর অনেক অনেক শিশু আছে যারা হচ্ছে অনেকবার লেখার পরে, ভালো করে লেখার পরে আরো ভালো ধীরে ধীরে তারা ভালোভাবে লিখতে শেখে। তাহলে বিষয়টা হচ্ছে এটা, যে ব্যক্তি বিশেষে বিকাশে পার্থক্য লক্ষ্য করা যায়। আর কি না, সম্পর্কযুক্ত বিকাশ হচ্ছে কি সম্পর্কযুক্ত বলতে বোঝায় কি, যে বিভিন্ন ধরনের বিকাশ হয়ে থাকে, ঠিক আছে, ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের বিকাশ হয়ে থাকে। যেমন হচ্ছে দৈহিক বিকাশ মানে কি, তার যে হাত দিয়ে কোনো কিছু কার্য করার ক্ষমতা, চোখ দিয়ে দেখার ক্ষমতা, মুখ দিয়ে কথা বলার ক্ষমতা, তাহলে এই ক্ষমতাগুলো যখন সে পাচ্ছে এগুলো দৈহিক বিকাশ। তাহলে দৈহিক বিকাশ যখন ঘটছে তাহলে তার কি বিকাশ হবে, তার সামাজিক বিকাশ কিন্তু তার সঙ্গে কিছুটা অ্যাটাচ হবে, মানে সামাজিক বিকাশ ঘটতে হবে। কীরকম, সে যদি মুখ দিয়ে কথা বলতে পারে তাহলে কি হবে, সে অন্যদের সঙ্গে, তার পরিবার হোক, তার পাড়া প্রতিবেশী হোক, বা তার আত্মীয় স্বজন হোক, সবার সঙ্গে কি করে, কথা বলতে পারে। তাহলে এর ফলে কি, সে তাদের সঙ্গে মিথস্ক্রিয়া করছে, ক্রিয়া প্রতিক্রিয়া করছে, কথা দেওয়া নেওয়া করছে, এর ফলে কি হয়, তার সামাজিক বিকাশ ঘটতে থাকে। তাহলে এই সামাজিক বিকাশগুলো যখন তার মধ্যে ঘটবে, তার মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটবে, নৈতিক বিকাশ ঘটবে, ঠিক আছে। তাহলে কিন্তু এই ধরনের তাহলে দেখো বিকাশগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত, ঠিক আছে। এ কারণেই বলা হচ্ছে যে প্রত্যেকটা বিকাশ একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে চলে বা ক্রমশ এগিয়ে চলে, ঠিক আছে। তো এইটুকুই আমরা এখানে লিখবো। প্রত্যেকটা পয়েন্টে বেশি কিছু লেখার দরকার নেই, দুটো কি তিনটে বাক্য লিখলেই হবে, ঠিক আছে, কিন্তু মূল বাক্যগুলো লিখতে হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে দেখো এগুলো তাহলে গেল কি, বৈশিষ্ট্য, বিকাশের বৈশিষ্ট্য। তাহলে বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, বিকাশ অবিচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশ পরিবর্তনশীল প্রক্রিয়া, ব্যক্তি বৈষম্য লক্ষ্য করে যে বিকাশের মধ্যে সম্পর্কযুক্ত, প্রত্যেকটি বিকাশ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আচ্ছা, এবার আমরা দেখব কি বিকাশ প্রক্রিয়ার কতগুলো নীতি। আচ্ছা, নীতিগুলো লেখার সময় এগুলো কাজে লাগবে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো থেকেও কিন্তু নীতিগুলোকে আমরা দেখতে পাবো। এডুকেশনে হচ্ছে কি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের ইন্টাররিলেশন বা ইন্টারলিঙ্ক যে বিষয়টা সেটা থাকে। তাহলে এখন আমরা জানবো কি নীতি। তাহলে প্রথম নীতি কি, সেই যে আমরা জেনেছিলাম যে অবিচ্ছিন্নতার নীতি, বা আমরা বলতে পারি যে পরিবর্তনশীলতার নীতি বা ধারাবাহিকতার নীতি। তাহলে এখানে আমরা প্রথম পয়েন্ট কি লিখবো, ধারাবাহিকতার নীতি। ধারাবাহিকতার নীতি কি না, বিকাশ যেহেতু একেবারে জন্ম মুহূর্ত মানে ভ্রূণ অবস্থা থেকে শুরু করে, মানে মাতৃগর্ভে থাকাকালীন অবস্থা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ক্রমান্বয়ে এগিয়ে চলে, ঠিক আছে। তো এই কারণে বলা হয় যে বিকাশ ধারাবাহিকতার নীতি মেনে অগ্রসর হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমরা ধারাবাহিকতার নীতিতে লিখব, যে ধারাবাহিকভাবে চলবে, ধারাবাহিকভাবে এগিয়ে যাবে, তাহলে সে ধারাবাহিকতার নীতিটাকে কি মেনে চলছে। মনে করো ধরো কেউ হয়তো প্রথম শ্রেণীতে পড়ছে, এবার সেখান থেকে সে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এইভাবে এগোচ্ছে, তাহলে এটা একটা ধারাবাহিকতা। কিন্তু যে প্রথম শ্রেণীতে পড়ে তারপরে যদি তাকে পঞ্চম শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়, তাহলে সেটা কি ধারাবাহিকতা মেনে চললো না। তাহলে স্টেপ জাম্প হচ্ছে না, যে প্রত্যেকটা স্তর সুন্দরভাবে পরবর্তী স্তরে উপনীত হচ্ছে। এই কারণে বলা হচ্ছে যে বিকাশ ধারাবাহিকতার নীতি মেনে চলে।
আচ্ছা, তারপরে কি পরিবর্তনশীলতার নীতি। পরিবর্তনশীলতার নীতি কি না, বিকাশ হচ্ছে সতত পরিবর্তনশীল, যেগুলো আমরা বলেছিলাম সেই পরিবর্তনশীল প্রক্রিয়াতে, সেগুলো আমরা এখানে লিখবো যে বিকাশ হচ্ছে সতত পরিবর্তনশীল, সর্বদা প্রত্যেকটা বিকাশের স্তর তার পূর্ববর্তী বিকাশের স্তরের উপর নির্ভরশীল। দেখো, কোনো একটা শিশু তখনই বলটাকে ছুঁড়তে পারবে যখন সে বলটাকে ভালোভাবে ধরতে শিখবে। তাহলে সে ধরতে শেখেনি, ছুটতে তো পারবে না। তাহলে দেখো, ছুটতে পারার যে বিকাশটা, সেটা কিন্তু ধরতে পারার বিকাশের উপর নির্ভরশীল। তো এই কারণে বলা হচ্ছে যে পরিবর্তনশীলতার নীতি মেনে চলে বিকাশ। ঠিক আছে, তো পরিবর্তনশীল প্রক্রিয়াতে যে কথাগুলো লিখেছি সব কথা এখানে লিখবো, শুধু শেষে লিখবো যে বিকাশ পরিবর্তনশীলতার নীতি মেনে চলে। আচ্ছা, এবারে কি সেফালোক্যাডালের নীতি। সেফালোক্যাডালের নীতিটা কি? সেফালোক্যাডালের নীতিটা হলো এই যে, মনে করো এইটা শিশুর, মনে করো মাথা, এইটা ধরো পা, এদিকে ধরো হাত, দুদিকে হাত। ঠিক আছে, তো এই সেফালোক্যাডালের ক্ষেত্রে কি হয় যে প্রথমে মাথার বিকাশ ঘটে, ধীরে ধীরে নিচের দিকের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশগুলো ঘটতে থাকে। তাহলে প্রথমে শিশুর কি হবে, মাথার বিকাশ ঘটবে। এই জন্য দেখবে শিশু যখন জন্ম হয় তখন তার মাথাটা একটু বড় থাকে, ঠিক এই কারণে, কারণ শিশুর মাথার বিকাশটা প্রথম হয়, তারপরে ধীরে ধীরে তার নিম্নাঙ্গগুলো, নিচের দিকের যে সমস্ত অঙ্গগুলো, সেগুলোর বিকাশ ঘটতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সেফালোক্যাডালের নীতি। তাহলে সেফালোক্যাডালের নীতিতে কি বলা হচ্ছে যে শিশুর বিকাশ মস্তিষ্ক থেকে ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হয়। এটা হচ্ছে সেফালোক্যাডালের নীতি। নেক্সট যেটা রয়েছে প্রক্সিমোডিস্টালের নীতি। প্রক্সিমোডিস্টালের নীতিতে কি বলা হচ্ছে যে শিশুর বিকাশ কি হবে না, কেন্দ্র থেকে ছড়িয়ে পড়বে। মানে কি রকম, ধরো এইরকম ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এইরকম ছড়িয়ে পড়বে, মানে কেন্দ্র অংশ থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। যেমন শিশুর কি হয়, প্রথমে সে হাতের মানে তার যে বাহু, সেই বাহুর কনুই পর্যন্ত সে ব্যবহার করতে শেখে। শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে হাত পা ছুটতে থাকে, কিন্তু সে কিন্তু তার দেহের বিভিন্ন অঙ্গগুলোকে নাড়াতে পারে না। সে প্রথমে তার মা বাবা তাদেরকে চিনতে পারে, প্রথম পর্যায়ে সে তার মাকে চিনতে পারে। তাহলে তার কি মস্তিষ্কের বিকাশ ঘটলো, যেটা আমরা দেখেছি কি সেফালোক্যাডাল স্টেজে। তারপরে ধীরে ধীরে তার নিচের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকাশ ঘটবে। আর প্রক্সিমোডিস্টাল স্টেজে কি বলা হচ্ছে যে কেন্দ্র থেকে ছড়িয়ে পড়বে। কিরকম, যে শিশু প্রথম কি করে, তার বাহুর কনুই পর্যন্ত ব্যবহার করতে শেখে। ধীরে ধীরে কনুই থেকে কি হয়, ধীরে ধীরে সে তার আঙ্গুলগুলোকেও নাড়াতে শুরু করে। পায়ের ক্ষেত্রে একই পর্যন্ত, সে ধীরে ধীরে তার কোমরের নিচে মানে হাঁটু পর্যন্ত মোটামুটিভাবে নাড়াচাড়া করতে পারে। তারপর ধীরে ধীরে সে পায়ের আঙ্গুলগুলোর দিকে তার বিকাশটা এগোয়, মানে তারপর ধীরে ধীরে সে পায়ের আঙ্গুলগুলোকে নাড়াচাড়া করতে পারে, বা পায়ের আঙ্গুলগুলোর উপর সে তার নিজের একটা প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টালের নীতি, যেখানে বলা হচ্ছে কি শিশুর বিকাশ কেন্দ্র থেকে দূরবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে শিশু প্রথমে তার বাহুর কুনুইকে ব্যবহার করতে পারে, কুনুই পর্যন্ত সে ব্যবহার করতে পারে। ধীরে ধীরে তারপর তার হাতের আঙ্গুলগুলোকেও সে ব্যবহার করতে পারে, বা হাতের আঙ্গুলগুলোকেও সে নাড়াচাড়া করতে পারে। এগুলো হচ্ছে প্রক্সিমোডিস্টালের নীতি। আচ্ছা, এবার তাহলে ধারাবাহিকতার নীতি হলো পরিবর্তনশীলতা নীতি, সেফালোক্যাডালের নীতি,
প্রক্সিমো ডিস্টাল নীতির অনেক নীতি আছে, ঠিক আছে, বহু নীতি আছে। তো তার মধ্যে মোটামুটিভাবে আমরা 4-5টা নীতি আলোচনা করব, কারণ 5 মার্কের মিনিমাম 5টা পয়েন্ট লিখলেই হবে। তো সেক্ষেত্রে আমরা একটু অন্যরকম মানে অন্য একটা নীতি ব্যবহার করব, মিথস্ক্রিয়ার নীতি। সব একই পয়েন্ট দিলে কেমন একটা লাগে, সে কারণে আমরা অন্য কিছু পয়েন্ট ব্যবহার করব। মিথস্ক্রিয়া 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 মিথস্ক্রিয়ার নীতিতে কি বলা হচ্ছে না, বিকাশ যখন হয়, প্রত্যেক শিশুই কিন্তু জন্মের সময় কিছু না কিছু ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু সেই যে আভ্যন্তরীণ ক্ষমতাগুলো সেগুলো কি হয় না, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে সেগুলো পরিপূর্ণতা লাভ করে। আর পরিপূর্ণতা লাভ করলেই শিশু কর্মদক্ষ হয়ে উঠবে, মানে সে কোনো কাজ করার অধিকারী হবে, সে কোনো কাজ করতে পারবে। তাহলে এখানে আমরা দেখছি, তাহলে কোনো বৈশিষ্ট্য যদি সে জন্ম থেকে নিয়ে আসে, তাহলে সেটা কি তার জন্মগত, এবং সে যখন পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সেই বৈশিষ্ট্যটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলো, তাহলে তখন কি হয়ে যাচ্ছে, সেগুলো বিকাশ। তাহলে দেখো পরিবেশের এখানে একটা প্রভাব থাকছে। তো এই কারণে বলা হচ্ছে যে বিকাশ বংশগতি এবং পরিবেশের উপর নির্ভর করে, বংশগতির উপরে নির্ভর করে, পরিবেশের উপরে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে মিথস্ক্রিয়া নীতিতে কি লিখবো, যে বিকাশ হচ্ছে একটি মিথস্ক্রিয় প্রক্রিয়া। বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়তার নীতি মেনে চলে। বিকাশে যেমন ব্যক্তির জন্মগত বৈশিষ্ট্যগুলোর প্রভাব থাকে, সেরকম ব্যক্তির পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার প্রভাবও লক্ষ্য করা যায়। কারণ শিশুর জন্মগত প্রবণতাগুলো পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে, তার ফলেই ব্যক্তির বিকাশ ঘটে থাকে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি মিথস্ক্রিয়ার নীতি। তাহলে মোটামুটিভাবে আমরা 5টা দেখলাম। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এগুলো হচ্ছে কি বিকাশের বৈশিষ্ট্য এবং তারপর আমরা যেটা জানলাম নীতি। তাহলে আজ আমরা মোটামুটি 3টে বিষয় আলোচনা করলাম, কাকে বলে, বৈশিষ্ট্য এবং নীতি। তো এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে মানে এর পরবর্তী যে অংশগুলো রয়েছে, সেখানে সম্ভবত সামনের ক্লাসে আমরা আলোচনা করব বিকাশের গুরুত্ব এবং বৃদ্ধির গুরুত্ব কোথায়, শিক্ষাক্ষেত্রে বৃদ্ধি এবং বিকাশ কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা আমরা জানবো পরবর্তী ক্লাসে।